নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকে নেশন টাইম। আর নেশন টাইমের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতি আদৌ কি মানছে দুই দেশ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমে জানালেন সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে দুই দেশ। সংঘর্ষ বিরতির কথা জানালেন দুই দেশের নেতৃত্ব, তারপরেই ফের সংঘর্ষ শুরু। যুদ্ধের মতোই নাটকীয় ঘটনা ঘটে চলেছে ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতি নিয়ে। সংঘর্ষ বিরতির কথা মেনে নিয়েও ইরানের ক্ষেপণাস্ত্র ফের ইসরায়েলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করে ইসরায়েল। এরপর ইসরায়েলের তেহরানে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তার ফলে সংশয় জাগছে, আদৌ সংঘর্ষ বিরতি মানছে দুই দেশ? ভারতীয় সময় সোমবার রাতে কাতারে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে কাতারে, তবে বড়সড় ক্ষতির খবর পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পরেই ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান এবং ইসরায়েল সংঘর্ষ বিরতিতে পুরো মাত্রায় সম্মত হয়েছে, আর 12 ঘন্টার মধ্যে লাগু হয়ে যাবে সংঘর্ষ বিরতি। 12 দিনের সংঘর্ষের বিরতি গোটা বিশ্ব সেলাভ করছে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেও ইরানের বিদেশমন্ত্রী কিন্তু তাদের সম্মত হননি। ইরানের বিদেশমন্ত্রী সমাজ মাধ্যমে লেখেন, ইরান বারবার ঘোষণা করেছে হামলা শুরু করেছে ইসরায়েল, ইরান নয়। কোন রকম সংঘর্ষ বিরতি চুক্তি হয়নি, তবে ইসরায়েল হামলা থামালে পাল্টা হামলার কোনো ইচ্ছে নেই ইরানের। এরপর ইরানের সরকারি চ্যানেল থেকে জানানো হয়, কাতারে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট হামলা থামানোর জন্য ইরানের কাছে প্রার্থনা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, 12 দিনের সংঘর্ষে ইসরায়েল যা চেয়েছিল তা করা হয়ে গেছে। ইরানের পরমাণু এবং আন্তঃমহাদেশ ক্ষেপণাস্ত্র হামলার বিপদও কাটানো গেছে। এই সময় মনে হচ্ছিল আপাতত সংঘর্ষ বিরতি জারি হয়েছে দুই দেশের মধ্যে, কিন্তু এর কিছুক্ষণের মধ্যে ইসরায়েল অভিযোগ করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরপর পাল্টা হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের 9 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। অর্থাৎ ট্রাম্পের দাবি পাল্টা দাবি এই মুহূর্তে ফের গুরুত্বহীন হয়ে পড়ছে। সংঘর্ষ জারি রইল দুই দেশের মধ্যে। নিউজ টাইম। ট্রাম্পের মধ্যস্থতা মানল না দুই দেশ। ইতিমধ্যেই ইরান ইসরায়েলে ফের সংঘর্ষ ইরান ইসরায়েলে সংঘর্ষ বিরতি ধোপে টিকল না মধ্যপ্রাচ্যের। দুই দেশের ভূমিকায় ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, নিউজ টাইমে আপনাকে স্বাগত। রাজাগোপাল বাবু, আপনার কাছে প্রশ্ন, যে মার্কিন প্রেসিডেন্ট যে মধ্যস্থতা করার বার্তা দিয়েছিলেন, যে মধ্যস্থতা কি আসলেই ফাঁকা আওয়াজ? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ইরান অনেকটাই পিছিয়ে গেছে, তার এয়ার ডিফেন্সটা নষ্ট হয়েছে, তার যে এক্সিস অফ রেজিস্ট্যান্স, তার যে সমস্ত প্রক্সিস গুলো ছিল তারাও সব ভেঙে চুরমার হয়ে গেছে, এবং তাদের যে পরমাণু শক্তি সেটা একেবারে মোটামুটি নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে ইরানের পক্ষে বিশেষ লড়াই করার জায়গা আর ছিল না, বা এখনো নেই। আর ইসরায়েলের হচ্ছে কি একই অবস্থা, যে তাদেরও দীর্ঘদিনের লড়াইয়ে তারা ক্লান্ত। তারা তো একসঙ্গে খালি ইরানের সঙ্গে লড়াই করছে না, এর আগে হামাস, হিজবুল্লাহ সবার সঙ্গে লড়াই করেছে না। এবং গত বছর আপনি দেখবেন যে ইরানে গিয়ে তারা ওদের এয়ার ডিফেন্স নষ্ট করে এসেছে। দীর্ঘদিনের লড়াইয়ে ওদের অনেক অস্ত্রশস্ত্র শেষ হয়ে এসেছে। এখন ইন্টারসেপ্টার যেগুলো দিয়ে মিসাইল আটকায় সেগুলো প্রায় শেষ হয়ে এসেছে বলে সবকটা আটকাতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে ওদের অস্ত্রশস্ত্রগুলো দরকার হচ্ছে কি করে সেগুলো আবার নতুন করে সেগুলোকে ফিরিয়ে আনা, অস্ত্রশস্ত্রগুলো আবার নতুন করে জোগাড় করে, সময় লাগবে। তাই যুদ্ধবিরতিটা ইসরায়েলও চাইছিল যে অস্ত্রশস্ত্রটা কি করে আমি নতুন করে জোগাড় করি, আর ইরানও যথেষ্ট ক্ষতিগ্রস্ত। কিন্তু এইটাই ভেবেছিল ট্রাম্প, যেটাই ভেবেছিল যে পরমাণু কেন্দ্রগুলো যদি ভেঙে দেওয়া যায় ইরান আর বোধহয় মুখ তুলে দাঁড়াতে চাইবে না। কিন্তু এখন যেটা চলছে সেটা হচ্ছে যে একেবারে ইগোর লড়াই। কেউ ও ভাবছে যে এই সময় কিছু
ইরান ইসরায়েল যেহেতু তার ইন্টারসেপ্টর খুব একটা নেই হাতে, 2-4টে যদি মিসাইল ছুড়ি বেশ কিছু জায়গায় ক্ষতি করতে পারবো, এই লাস্ট মোমেন্টে রেতে কিন্তু চালিয়ে যাচ্ছে। ইরানের হাতে কোনো বন্ধু নেই, ইসরায়েলের হাতে আমেরিকা আছে, কিন্তু ট্রাম্প হচ্ছে যে ভীষণভাবে খামখেয়ালি। এই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ আর এগিয়ে নিয়ে যাওয়াটা কারোর পক্ষেই উচিত নয়, উচিত হবে না, এবং মানে বাস্তবমুখী নয়। সুতরাং দুজনই যুদ্ধ শেষ করে দেবে। এখন যেটা হচ্ছে যে ইগোর লড়াই। ইসরায়েল যদি জানে যে আমেরিকার সাথে ওর পক্ষে এক বিন্দু এগিয়ে যাওয়া সম্ভব হবে না, সুতরাং এবং ইরানেরও শক্তি একেবারে শেষ, সুতরাং যুদ্ধ আর বেশি দিন করা সম্ভব না। অন্য কোনো দেশ এগিয়ে আসেনি, আপনারা দেখেছেন। সুতরাং এই যে লড়াইটা দেখছেন, এটা আমার সামনে একজন সাংবাদিক আছেন, উনি বলছিলেন যে কালী পুজোর পটকা শেষ হয়ে গেলে 2-1 দিন পরে যখন আইফোটা ইত্যাদির সময় পটকা ফাটলো না, ব্যাপারটা ঠিক অনেকটাই আমার এটা ভালো লাগলে বলে আমি তাকে অ্যাকনলেজ করেই বলছি যে রাজাগোপাল বাবু, এখানে প্রশ্ন উঠে আসছে যে আমরা দেখেছিলাম ভারত পাকিস্তানের ক্ষেত্রেও এই ভূমিকা নিয়েছিলেন ট্রাম্প, কিন্তু ইরান ইসরায়েলের ক্ষেত্রে সেই একই ভূমিকা নিতে গিয়ে মুখ পুড়ল কি মার্কিন প্রেসিডেন্টের? না, ভারত পাকিস্তানের সময় তো মুখ পুড়েছে, উনি বললেন আমি মধ্যস্থতা করেছি, ভারত বলল না উনি মধ্যস্থতা করেননি। ভারতের মতন একটা সামরিক দিক থেকে আমেরিকাতে অনেক কম শক্তিশালী দেশ, সেই যদি কথা বলে মুখ তো তখনও পড়ার কথা, ওনার মুখ পড়ে না। আজকে যিনি বোম ছুঁড়েছেন, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, হ্যাঁ সেটাও তো ওনার মুখ পড়া উচিত, ওনার মুখ পড়ে না, কেন উনি এমন একটা সংস্কৃতি থেকে উঠে এসেছেন, ওনার মুখ পড়ার কথা নয়। কিন্তু আমেরিকার আলাদা একটা পৃথিবীর কাছে তার অ্যাকসেপ্টেন্স আছে। আমেরিকার মানেই একটা শক্তি, সারা বিশ্ব এখনো মনে করে সে শক্তি সে দেখিয়ে দিয়েছে। সুতরাং ট্রাম্পের ব্যক্তি গোষ্ঠী খামখেয়ালি করাটা আমার মনে হয় খুব একটা ভাববার কোনো কারণ নেই। হ্যাঁ, ওনাকে তো উনি একা চলেন না, ওনাকে গাইড করার মতো লোক আছে, এবং আমার যেটা ধারণা উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে আমেরিকার কথা, যুদ্ধ বিরোধী। এটা কিন্তু আমরা দেখলাম যে গতকাল ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন যে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে দুই দেশ, কিন্তু আবার আজ ভোর রাত থেকে ইরান হামলা চালাচ্ছে, ইসরায়েল হামলা চালাচ্ছে, তাহলে সংঘর্ষ বিরতি কোথায় হলো? হ্যাঁ, এই তো বলছি, সংঘর্ষ বিরতি মানে ওইটাই 2-4 দিনের যে ইগোটাকে চালিয়ে দিচ্ছে। যেহেতু সংঘর্ষ বিরতি ফর্মালি তো কেউ চুক্তি করেনি না, সংঘর্ষ বিরতি আমাদের দেশে কি হলো, ভারত জানালো যে হ্যাঁ পাকিস্তানের মিলিটারি অপারেশন থেকে ফোন করেছে, আমরা অ্যাকসেপ্ট করেছি, এটা হয়ে মুঠে গেল। দুপক্ষ বলছে, ওদের তো কেউ বলেনি যে আমরা মেনে নিয়েছি বা আমাদের সঙ্গে চুক্তি হয়েছে। ট্রাম্প বলেছে এবং দুপক্ষ কোনোভাবে পরোক্ষভাবে কোথাও তো এগ্রিমেন্ট করেছে, নাহলে তো ট্রাম্প সেটা বোকা নয় যে হট করে বলবে। কিন্তু আমার ধারণা এই 2-1 দিন এরকম চলবে, আর বাস্তব হচ্ছে যে যুদ্ধ করার পরিস্থিতি সামর্থ্য কারোরই নেই, এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন শোনাবো আপনাদের। Violated it. I don't think I'm not sure they did it intentionally. They couldn't rein people back. I don't like the fact that Israel went out this morning at all, and I'm going to see if I can stop it. So as soon as I get away from you, I'm going to see if I can stop it, okay? But I'm not happy that Israel's going out now. There was one rocket that I guess was fired overboard. It was after the time limit, and it missed its target. And now Israel's going out. These guys got to calm down. It's ridiculous. I didn't like plenty of things I saw yesterday. I didn't like the fact that Israel unloaded right after we made the deal. They didn't have to unload. And I didn't like the fact that the retaliation was very strong. But in all fairness, Israel unloaded a lot. And now I hear Israel just went out because they felt it was violated by one rocket that didn't land anywhere. That's not what we want, I'll tell you. And I'm telling you, I'm not happy about that, Israel, either. কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন কি রাজ্যের ভোটের গতি প্রকৃতি বুঝিয়ে দিল? কালীগঞ্জের ধাঁচেই কি 26-এর বিধানসভা নির্বাচনের ফল হতে চলেছে? প্রথমে অমিত মালব্য, তারপর শুভেন্দু অধিকারী, দুজনের মুখে একই দাবি। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। 2021 সালের থেকেও জয়ের ব্যবধান বেড়েছে তার। 50,049 ভোটে জয়ী হয়েছে তৃণমূল। তারপরেও খুশি বিজেপি নেতৃত্ব। এই যে কমপ্লিট ধর্মীয় ভাবে ভোট দেওয়া, এটা হিন্দুদের থেকেও মুসলমানদের মধ্যে পশ্চিমবাংলায় বেশি করে হচ্ছে। 19-এ একটু শুরু হয়েছিল, 21-এ আরও বেড়েছে, তারপরের প্রত্যেকটা ভোটে এর প্রতিফলন ঘটেছে এবং সেই একই প্রতিফলন আপনি আজকে এখানে দেখতে পেয়েছেন। আমি যেটা আপনাকে বলি, বিজেপি তো 42%-এর মধ্যে ঘোরাঘুরি করেছে। এই খুশির কারণ কি? পরিসংখ্যান বলছে শতাংশের হিসেবে বিজেপির ভোট কমেছে কালীগঞ্জে।
2021 সালে বিজেপি প্রার্থী 30.91% ভোট পান। 4 বছর বাদে উপনির্বাচনে ভোটের শতাংশ কমে হয় 28.29%। তাহলে কি অমিত মালব্যের পোস্টেই লুকিয়ে রয়েছে আসল তথ্য? সোমবার কালীগঞ্জের ফল প্রকাশের পর বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেন, কালীগঞ্জে হিন্দু ভোটারের সংখ্যা 1,07,886, মুসলিম ভোটার 1,44,932, হিন্দু ভোট 43%, মুসলিম ভোট 57%। উপনির্বাচনে ভোট পড়েছে 1,85,664। অমিত মালব্য হিসেব দিয়েছেন হিন্দু ভোট পড়েছে 71,000, যার অর্থ মুসলিম ভোট পড়েছে প্রায় 1,15,000। হিন্দু ভোটারের 69% ভোট দিয়েছেন, যেখানে 79% মুসলিম ভোট দিয়েছেন। অমিত মালব্য দাবি করেছেন বিজেপির প্রতি হিন্দু ভোটারদের সমর্থন বেড়েই চলেছে। তিনি তথ্য পেশ করেছেন 2021 সালে 70% হিন্দু ভোটার বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন, 2024 সালে 72% এবং 2025 সালে উপনির্বাচনে 74% হিন্দু ভোটার বিজেপিকে সমর্থন করেছেন। মঙ্গলবার শুভেন্দু অধিকারী দাবি করলেন, সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলিতে বিজেপি প্রার্থী অত্যন্ত কম ভোট পেয়েছেন। অন্যদিকে হিন্দু অধ্যুষিত অঞ্চলে বেশিরভাগ বুথেই এগিয়ে বিজেপি। এই তথ্য জানিয়ে বিজেপি নেতা দাবি করেছেন, রাজ্যের 220টি বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোটাররাই নিয়ন্ত্রক। বাকি 74 কেন্দ্রে ভোটের ফল নির্ধারিত হয় সংখ্যালঘু ভোটে। বিজেপি নেতার দাবি, এই প্রবণতা বজায় থাকলে 220টি কেন্দ্রে সুবিধাজনক অবস্থায় থাকবে বিজেপি। যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে, ইটস এ ভেরি গুড সিগন্যাল। এইটা যদি 26-এ পশ্চিমবাংলার বিশেষ করে 220 সিটে, যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন, কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে 74। সোমবার ভোটের ফল প্রকাশের পর কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ মোদি মমতার হাত মেলানোর অভিযোগ করে জানিয়েছিলেন, এই হাত মেলানো বজায় থাকলে আগামী 100 বছরেও বাম কংগ্রেস প্রার্থী ভোটে জিততে পারবে না। অমিত মালব্যর পর শুভেন্দু অধিকারীর গলাতেও সেই সুর। তাহলে কি ধর্মের ভিত্তিতেই এরপর পশ্চিমবঙ্গের ভোট হতে চলেছে? উন্নয়ন, আইন শৃঙ্খলা, দুর্নীতি, নারী নিরাপত্তার ইস্যু কি তাহলে ভোটে ফ্যাক্টর হবে না? নিউজ টাইম। অনুব্রত মণ্ডল কাণ্ডে জেলা পুলিশের রিপোর্টে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। এবার বীরভূম জেলা পুলিশ সুপারকে দিল্লিতে হাজিরার নির্দেশ। 1 জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কমিশন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। এভাবেই বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ভাইরাল অডিওটি প্রকাশ্যে আসার পর সরগরম হয় রাজ্য রাজনীতি। আসরে নামে জাতীয় মহিলা কমিশন। তৃণমূল নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়ে বীরভূম জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে কমিশনকে রিপোর্ট দেওয়া হয়, যদিও পাঠানো রিপোর্ট খুশি করতে পারেনি কেন্দ্রীয় সংস্থাকে। এবার জবাবদিহির জন্য সশরীরে বীরভূম জেলা পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশনের অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 1 জুলাই হাজিরা না দিলে কড়া পদক্ষেপেরও দেওয়া হয়েছে হুঁশিয়ারি। প্রথম দিন থেকে দাঁড়িয়েছি, আমরা সুমোটো কগনিজেন্স নিয়েছি, প্রথম চিঠি দিয়েছি। আমরা সাথে সাথে আমাদের ডিজি পুলিশকে দিয়েছিলাম, এবং যেহেতু ডিস্ট্রিক্টের ইনচার্জ এসপি বীরভূম আমাদের সঙ্গে সঙ্গে 72 ঘন্টার আগেই রিপোর্ট দিয়েছেন, এবং তিনি কমপ্লাই করেছেন, উইচ ইজ পিঠ ঠেকানো দায় সারা একটা হবালে না সেই ধরনের, যার জন্য পার্সোনাল অ্যাপিয়ারেন্স অফ এসপি বীরভূম আমাদের অফিসে ডাকা হয়েছে 1 তারিখে। এদিকে অনুব্রত কাণ্ডে একাধিক প্রশ্ন উঠছে বীরভূম জেলা পুলিশের বিরুদ্ধে। কেন থানার সাইটে এফআইআর এর কপি আপলোড করা হলো না তা নিয়ে তৈরি হচ্ছে জল্পনা। অনুব্রতের মোবাইল বাজেয়াপ্ত না করা নিয়েও পুলিশের ভূমিকায় উঠেছে প্রশ্ন। নিউজ টাইম। রাজ্যের স্কুলগুলির গ্রন্থাগারে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বই। শিক্ষা দপ্তর সূত্রের খবর, 515টি বই স্কুলগুলিকে কিনে রাখতে হবে। তার মধ্যে 19টি বই মুখ্যমন্ত্রীর লেখা। ইতিমধ্যে বই কিনতে স্কুলগুলির জন্য 1 লক্ষ টাকা অনুমোদন করেছে স্কুল শিক্ষা দপ্তর। তবে রাজ্যের এই সিদ্ধান্তের কটাক্ষ করেছে বিরোধী দলগুলি।
এবার থেকে রাজ্যের স্কুলগুলির গ্রন্থাগারে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বই। সম্প্রতি সরকারি স্কুলগুলির গ্রন্থাগারের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে। তারপরে স্কুলে স্কুলে পাঠানো হয়েছে রাজ্য সরকারের বুক লিস্ট। শিক্ষা দপ্তর সূত্রে খবর, ৫১৫টি বই স্কুলের গ্রন্থাগারে রাখতে হবে। তার মধ্যে ১৯টি বই মুখ্যমন্ত্রীর লেখা। এর মধ্যে কয়েকটি হলো আমার পাহাড়, আমার জঙ্গল, জীবন সংগ্রাম, চোখের তারা ইত্যাদি। জানা গিয়েছে রাজ্যের সমস্ত বিদ্যালয় পরিদর্শকদের পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে স্কুলগুলিতে বই পাঠাতে হবে। রাজ্যের স্কুলে মুখ্যমন্ত্রীর লেখা বই নিয়ে তুমুল কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রকৃত যে জায়গায় টাকা বা অর্থ দেওয়া উচিত সেই জায়গায় অর্থ খরচ না করে মুখ্যমন্ত্রীর উটপটাং লেখা বই, যে বই পড়লে পরে মানুষের মানসিক স্থিতি অত্যন্ত খারাপ হতে পারে, রাঁচিতে ভিড়ও বাড়তে পারে, মানসিক অবসাদগ্রস্ত হতে পারে বাচ্চারা, স্টুডেন্টরা, এই ধরনের বইকে সরকারি টাকা অপচয় করে মুখ্যমন্ত্রীর বই স্কুলে স্কুলে পাঠানো কিন্তু রাজ্যের এক্সচেকার অর্থাৎ যারা ট্যাক্স দেয় তাদের টাকা ৯-৬ ছাড়া আর কিছু নয় বলে আমার মনে হয়। মুখ্যমন্ত্রীর বই যদি এতই ভালো হয় তো বাজারে বিক্রি হবে, কম্পিটিটিভনেস নিয়ে বিক্রি হোক না বাজারে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এদেরকে ছেড়ে মুখ্যমন্ত্রীর বই কিনবে, রবীন্দ্রনাথ ঠাকুর এদের বই ছেড়ে মুখ্যমন্ত্রীর বই কিনবে। ওনার বইকেও পড়ছেন না, তাই মুখ্যমন্ত্রী থাকার সুযোগ নিয়ে জোর করে বই পড়াতে চাইছেন। কটাক্ষ বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদকের। নয়, ভারতবর্ষে এমন কোনো নজির খুঁজে পাবেন না যেখানে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রী তার লেখা কোনো গ্রন্থ বা কোনো আর্টিকেল তারা ছাত্রছাত্রীদের পড়তে বাধ্য করছে। এটা হচ্ছে ব্যতিক্রমী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা করাচ্ছেন, তার ক্ষমতা প্রয়োগ করে শিক্ষা দপ্তরকে চাপ দিয়ে তিনি এই কাজটা করাচ্ছেন। শিক্ষা দপ্তর যে নিজের থেকে করেছে তা নয়, হায়েস্ট লেভেলের অনুমোদন না থাকলে এটা করা যায় না। তাহলে এটা থেকে বোঝা গেল যে উনার বই কিন্তু সাধারণ মানুষ খুব একটা পড়তে চাইছে না। রাজ্যের প্রশাসনিক প্রধানের লেখা বই পড়ার জন্য কেন এরকম নির্দেশ দিতে হবে? পছন্দ হলে পড়ুয়ারা নিজেরাই তো বই কিনতে পারে। প্রশ্ন উঠছে এই নির্দেশ নিয়েই। নিউজ টাইম।